শুভর সঙ্গে একজন মেয়ের প্রেম হয়, তাও আবার রং নাম্বারে। কিন্তু একদিন সে শুনে যে মেয়েটি নাকি মারা গেছে। শুভ ভেঙে পড়ে চরম হতাশায়। কিন্তু একজন তান্ত্রিক যখন তাকে এসে বলে যে তার প্রেমিকাকে সে ফিরিয়ে আনতে পারবে, তখন তার মনে সমস্ত আশার প্রদীপ পুনরায় জ্বলে ওঠে। কিন্তু একটা শর্ত। কি সেই শর্ত? শুভ কি ফিরিয়ে আনতে পারবে তার প্রেমিকাকে? জানতে হলে শুনতে হবে 38 বিজউড স্ট্রিটের আজকের বিশেষ নিবেদন, স্বরূপ দাসের কলমে বাংলার হাড়হিম করা ভূতের গল্প কামুক রাতের লাশ। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। আজ গল্প পাঠে রয়েছেন দেবাঞ্জন, অন্যান্য চরিত্রে রূপ, দীপ্তদীপ, দিগন্ত, পূজা, পৌতুষা এবং রূপঙ্কর। গল্পের সূত্রধর মৌমিতা, সাউন্ড এডিটিংয়ে 62 FPS স্টুডিও, পোস্টার ডিজাইনে চিত্রায়ন। শুরু হচ্ছে আজকের গল্প কামুক রাতের লাশ। রাত 2:45। শুভ সিটি হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছে। ভয়ে এবং উত্তেজনায় দরদর করে ঘামছে সে। এসেছে হাসপাতাল থেকে একটা লাশ নিতে, তাও আবার পরিচিত কারো লাশ নয়, একটা বেওয়ারিশ লাশ। হাসপাতালের মর্গে অনেক ধরনের বেওয়ারিশ লাশ থাকে। সেখান থেকে একটা অল্প বয়সী মেয়ে মানুষের লাশ শুভ কিনে নিচ্ছে। মর্গের কেয়ারটেকারের সঙ্গে গোপনে এই বন্দোবস্ত করেছে শুভ। তবে এই লাশ বাবদ 5,000 টাকা দিতে হয়েছে মর্গের কেয়ারটেকারকে। কেয়ারটেকার রাত 2টোর দিকে লাশ নেবার জন্য পিকআপ ভ্যান নিয়ে হাসপাতালের সামনে অপেক্ষা করতে বলেছে। সুযোগ বুঝে কেয়ারটেকার নিজেই মর্গ থেকে স্ট্রেচারে করে লাশ নিয়ে এসে ভ্যানে উঠিয়ে দেবে। রাত 2:45। পিকআপ ভ্যানের ড্রাইভার বারবার হাই তুলছে আর অধৈর্য গলায় বলছে, আরে দাদা, লাশ আনতে আর কতক্ষণ লাগবে? যে লোকের লাশ নেবেন সে কি এখনো মরেনি নাকি? না মরলে গিয়ে একটু বলেন তাড়াতাড়ি মরতে, খুব ঘুম পাচ্ছে। শুভ কিছু বলছে না। সে অস্থির ভঙ্গিতে একটার পর একটা সিগারেট ধরিয়ে টানছে আর ফিরে ফিরে হাসপাতালের গেটের দিকে তাকাচ্ছে। এই বুঝি মর্গের কেয়ারটেকার লাশ নিয়ে গেট দিয়ে বের হচ্ছে। কিন্তু বেটা এখনো যে কেন আসছে না সে বুঝতে পারছে না। ভ্যানে করে লাশটা নিয়ে তাকে রাত 4:15 আগে ধূপপুর জঙ্গলে পৌঁছতে হবে। 4:15 পর পৌঁছলে লাশটা আর কোনো কাজেই আসবে না, সবকিছু বৃথা যাবে। শুভ একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। তিনকুলে তার কেউ নেই। থাকার মধ্যে গ্রামে বৃদ্ধা মা ছিলেন, তবে বেশ কয়েক বছর আগে তিনিও মারা যান। এরপর থেকে শুভ একেবারে একাকী হয়ে পড়ে। 2 কামরার একটা বাড়ি ভাড়া নিয়ে সে থাকে। খুবই সাদাসিধে জীবন তার। অফিস আর বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। বন্ধু বান্ধব পরিচিত জন বলতে তেমন কেউ নেই। বলা যায় পরিচিতদের মধ্যে শুধু অফিসের কালিগরা। তবে তাদের সঙ্গেও শুভর সম্পর্ক তেমন ভালো নয়। শুভর একটা মোবাইল ফোন আছে। একসময় মোবাইল ফোনটা তার কোনোই কাজে লাগতো না। তার ফোনে কখনো কারো ফোন আসতো না, তারও কাউকে ফোন করার প্রয়োজন হতো না। তার মা যখন জীবিত ছিলেন তখন মাঝে মাঝে ফোনটার ব্যবহার হতো। তার মা ওর ফোন দিয়ে তাকে একটা মিসড কল দিতেন। শুভ তখন আবার ওই নাম্বারে কল ব্যাক করত। কিছুক্ষণ মায়ের সঙ্গে কথা হতো। মায়ের মৃত্যুর বছর 3 বাদে একদিন এক গভীর রাতে তার মোবাইল ফোনে হঠাৎ একটা মিসড কল আসে। সে ঘুম থেকে জেগে অভ্যাসবশত সেই নাম্বারে কল ব্যাক করে। কয়েকবার রিং হবার পর ওপাশে শোনা যায় একটা মেয়ে কণ্ঠ। খুবই মিষ্টি একটা কণ্ঠ বলছে, হ্যালো, কে বলছেন? শুভ,
ঘুম জড়ানো গলা যতটা সম্ভব পরিষ্কার করে বলল, আপনি কে বলছেন? মিষ্টি কণ্ঠটা বিরক্ত গলায় বলল, আমি কে তা জানেন না? তাহলে ফোন দিয়েছেন কেন? এত রাতে অপরিচিত কারোর সঙ্গে ফাজলামি করার জন্য ফোন দিয়েছেন না? আমার নাম্বার পেয়েছেন কিভাবে? শুভ কিছুটা চটে গিয়ে বলল, দেখুন, আমি শুধু শুধু আপনাকে ফোন দিইনি। আপনার এই নাম্বার থেকে একটু আগে আমার ফোনে একটা মিসড কল আসে, তাই আমি ঘুরিয়ে কল করি আর কি। মেয়েটা কিছু মনে পড়ল এমন ভঙ্গিতে বলল, ও সরি, মনে ছিল না। আসলে আমি অন্য একটা নাম্বারে কল করতে গিয়ে একটা ডিজিট ভুল লিখে আপনাকে কল দিয়ে ফেলি, তারপর বুঝতে পেরেই পরক্ষণে কেটে দিই। এটাই যে আপনার নাম্বার এতক্ষণ বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। মিসড কল দিয়ে এত রাতে আপনার ঘুম ভাঙানোর জন্য আমি সত্যিই খুব লজ্জিত। শুভ বলল, আচ্ছা ঠিক আছে, লজ্জিত হওয়ার কিছু নেই, এরকম অনেক সময় হয়ে যায়। কিন্তু আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। আমার বাড়ি দুর্গাপুর সিটি সেন্টারের কাছে। আর আপনি? আমি বর্ধমান থেকে। আমি বর্ধমানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, দেশের বাড়ি মেদিনীপুর। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জেনে আপনি কি করবেন বলুন তো? আমার নাম দীনা মিত্র। এবার আপনারটা বলুন। বলবো না। এটা কিন্তু ঠিক নয়, আপনি চিটিং করছেন। আচ্ছা আচ্ছা বলছি, আমার নাম সুহাসিস চক্রবর্তী, ভালোবেসে সবাই শুভ বলে ডাকে। এইভাবে মোবাইল ফোনে দিনার সঙ্গে পরিচয় হয় শুভর। দিনে দিনে সে সম্পর্ক আরও গাঢ় হয়। একজন আরেকজনকে না দেখেই প্রায় প্রেমে পড়ে যায়। শুভ প্রায়ই দিনার ঠিকানায় দামি দামি গিফট পাঠিয়ে দেয়। দিনাও মাঝে মাঝে ছোটখাটো দু একটা গিফট পাঠায় শুভর কাছে। এইভাবে চলতে চলতে একসময় দুজন দুজনকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু দিনা সরাসরি দেখা করতে সাহস পায় না। সে ভয় পায় যদি তাকে দেখে শুভর পছন্দ না হয়। তাই শুভ দিনাকে তার একটা ফটো পাঠাতে বলে, কিন্তু দিনা বলে, আগে তুমি পাঠাও, এরপর আমি পাঠাবো। সবসময় ছেলেদের আগে ভূমিকা রাখতে হয়। শুভর চেহারা খুব একটা ভালো নয়, অত্যন্ত রোগা, চোয়াল ভাঙা, কণ্ঠার হাড় জাগা, মাথার চুলও পাতলা হয়ে এসেছে, গায়ের রং পাতিলের তলার মতো কালো, চেহারায় কেমন চোর চোর ভাব। এরপরও নিজেকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তুলে কমপ্লিট স্যুট পরে ফটো তুলে পাঠিয়ে দেয়। দিনার কাছে ফটো পৌঁছানোর পর শুভ দিনাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমাকে দেখে কি তোমার পছন্দ হয়েছে? দিনা আহ্লাদি গলায় বলে, খুব পছন্দ হয়েছে, তুমি তো খুব স্মার্ট। আমি যে দেখতে রোগা কালো, এতে তোমার খারাপ লাগেনি? আরে না না, বোম্বের নায়কদের দেখো, তারা সবাই রোগা পাতলা। আর এখনকার দিনে গায়ের রং কালো, এটা তো কোনো ব্যাপারই না। গায়ের রং ফর্সা হলেও কেউ দেখতে যে খুব সুন্দর হবে, এটা ঠিক না। দিনার কথা শুনে সে খুব খুশি হয়। খুশি হয়ে বলে, আচ্ছা, এখন তোমার একটা সুন্দর দেখে ফটো পাঠিয়ে দাও। আর তুমি দেখতে যেমনই হও, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে চিরকাল ভালোবেসে যাব। দিনা বলে, আচ্ছা বাবা, পাঠিয়ে দেব। এরপর থেকে দিনার সঙ্গে শুভর আর কোনো যোগাযোগ হয় না। শুভ দিনার ফোনে ফোন দেয়, রিং হয়, কিন্তু দিনা ফোন ধরে না। শুভ দুশ্চিন্তায় দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে। দিনার হলোটা কি? অসুখ বিসুখ করলো নাকি? কি হলো? এভাবে 15-16 দিন কেটে যায়। শুভ প্রতিদিন দিনার ফোনে ফোন দিয়েই যায়, কিন্তু কেউ ফোন ধরে না। অবশেষে দিন 20-22 পর সন্ধেবেলায় হঠাৎ কেউ একজন ফোন ধরে।
ফোন ধরতেই শুভ ব্যাকুল হয়ে বলে, দিনা, তোমার কি হয়েছে? এতদিন ফোন ধরনি কেন? আমি তো চিন্তায় চিন্তায় মরে যাচ্ছিলাম। ওপাশ থেকে শোনা যায় অন্য একটা মেয়ের কণ্ঠ। মেয়েটার গলার স্বর বসে যাওয়া। মেয়েটা বসে যাওয়া গলায় কাঁদতে কাঁদতে জানায়, আমি দিনার বান্ধবী। দিনা আর নেই। 15 দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শুনে শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হাত থেকে মোবাইল ফোনটা খসে পড়ে কয়েক হাত দূরে। কয়েক মুহূর্তের জন্য বজ্রাহতের মতো অনুভূতি শূন্য হয়ে যায় শুভ। দুহাত দিয়ে সজোরে মাথা চেপে ধরে ধীরে ধীরে বসে পড়ে মেঝেতে। তারপর হাউমাউ করে কেঁদে ওঠে। এতদিন ধরে যাকে নিয়ে এত স্বপ্ন বুনেছে সে মরে গেছে। জীবনে একটি বার তার সঙ্গে দেখা হবার আগেই মরে গেছে। এও কি মেনে নেওয়া যায়? তিলে তিলে জমানো এতদিনের পাহাড় প্রমাণ ভালোবাসা এভাবে এক নিমেষে ধুলোয় মিশে গেল। এই কি ছিল তার ভাগ্যে? অভাগার জীবনে একমাত্র যাকে পেল তাকেও স্রষ্টা এভাবে নিয়ে গেল। সেদিনের পর থেকে দিনার ফোন নাম্বারটা চিরতরে বন্ধ হয়ে যায়। শুভর জীবনে নেমে আসে একাকিত্ব আর শূন্যতা। বুক ভাঙা কষ্ট আর হাহাকারে তার জীবনটাই ওলটপালট হয়ে যায়। নাওয়া খাওয়া ঘুম কিছুই ঠিক মতো হয় না। কোনো ক্রমে নিজেকে নিয়ন্ত্রণ করে প্রতিদিন অফিস করে। পেটের দায়ে অফিস করতে হয়। চাকরি চলে গেলে খাবে কি, থাকবে কোথায়? বেশ কিছুদিন পর অফিস থেকে শুভকে একটা লক্কর ঝক্কর মার্কা মোটর সাইকেল দেয়া হয়েছে। অফিস শেষে সেই মোটর সাইকেলে চেপে শুভ শহর ছেড়ে বহু দূরে নিরিবিলি কোথাও গিয়ে মন খারাপ করে বসে থাকে। কখনো সমুদ্র সৈকতে, কখনো আবার খোলা মাঠের ধারে, কখনো রেল লাইনের উপর। এভাবে একদিন বিকেলে ধূপপুর জঙ্গলের পাশে গিয়ে বসেছিল শুভ। হাইওয়ের পাশেই বিশাল এক ঘন জঙ্গল, খুবই নিরিবিলি। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। নীরবে শুভ দিনার কথা ভাবতে ভাবতে কেঁদে ফেলে। দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। হঠাৎ একটা বজ্রগম্ভীর গলার স্বরে সে চমকে ওঠে। এই, তুই কাঁদছিস কেন? শুভ মাথা তুলে দেখে মাথা ভর্তি লম্বা চুলে জটাধারী এক তান্ত্রিক তার সামনে দাঁড়ানো। পরনে শুধু রক্তবর্ণের ধুতি, খালিকা, কপালে চন্দনের তিলক, মুখ ভর্তি দাড়ি গোঁফের জঙ্গল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল, গলায় একটা লাল রঙের উড়নি, কাঁধে একটা কাপড়ের ঝোলা। শুভ অবাক চোখে তান্ত্রিকের দিকে তাকিয়ে থাকে। তান্ত্রিক আবার মেঘের গর্জনের মতো গলায় বলে উঠলেন, বল, তোর কিসের এত কষ্ট? বল আমাকে, দেখি তোর কষ্ট লাঘব করতে পারি কিনা। 30 বছর ধরে কৈলাসের গুহায় ধ্যান করছি। আমার এখন অনেক ক্ষমতা, যে কোনো মনোবাসনা পূরণ করে দিতে পারবো। শুভ বুঝতে চেষ্টা করে কোনো ভণ্ড বাটপার তাকে ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেবার ফোন দিয়াছে নাকি। তান্ত্রিকের ঠোঁটের কোণে এবার হাসির রেখা ফুটে উঠতে দেখা যায়। তিনি বলে ওঠেন, কি ভাবছিস আমি ভণ্ড বাটপার কিনা? না রে, আমি ভণ্ড বাটপার নই। 30 বছর ধরে সাধনা করছি মানুষের উপকার করার জন্য। আমি জানি তুই ব্রাহ্মণ ঘরের সন্তান, এরপরও আমি তোর উপকার করতে কেন চাচ্ছি। আসলে আমার কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব সমান, সবাই মানুষ। এই কথা শুনে শুভর তান্ত্রিকের উপর কিছুটা আস্থা জন্মায়। সেই হতাশা জড়িত গলায় বলে, আমার কষ্ট কোনোদিনও লাঘব হওয়ার নয়। তান্ত্রিক ধমকের সুরে বলে উঠলেন, আগে বল, কি তোর কষ্ট? সব আমাকে বল। শুভ হতাশা ভরা গলায় বলতে লাগলো,
আচ্ছা, শুনুন তাহলে। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউই নেই। এক বৃদ্ধা মা ছিলেন, তিনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন। বছর দুয়েক আগে গভীর রাতে আমার মোবাইল ফোনে একটা মিসড কল আসে। আমি কল ব্যাক করি। ওপাশে শুনতে পাই একটা মেয়ের গলা। শুভ পুরো ঘটনাটা তান্ত্রিক বাবাকে বলতে থাকে। সব শোনার পর তান্ত্রিক বাবা বলে ওঠেন, তোর প্রেমিকা মরে গেছে বলেই তোর মনে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, তাই তো? শুভ ধরা গলায় বলল, পারবেন বাবা দিনাকে আমার কাছে ফিরিয়ে দিতে? তান্ত্রিক বললেন, পারবো। শুভ চোখ কপালে তুলে বলল, সেটা কিভাবে? মৃত মানুষকে কি আদেও কোনোদিন ফিরিয়ে আনা যায়? তান্ত্রিক বলতে লাগলেন, তুই বলেছিলি তোর প্রেমিকাকে তুই নাকি কোনো দিনও দেখিসনি, শুধু ফোনে তার গলা স্বর শুনেছিস। এর মানে তুই শুধু তার ভিতরের মানুষটাকে চিনিস, তার চেহারা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তোর প্রয়োজন তার শরীরটাকে নয়, শরীরের ভিতরের মানুষটাকে। আমি সেই শরীরের ভেতরের মানুষটাকে এনে দেব, মানে আত্মাটাকে। তবে শরীর ছাড়া আত্মাকে ধরে রাখা যায় না। এর জন্য একটা তরতাজা লাশের প্রয়োজন। যে কোনো লাশ হলেই চলবে, এমনকি পুরুষ মানুষের লাশ হলেও সেই লাশে তোর প্রেমিকার আত্মাকে এনে দেওয়া যাবে। কিন্তু তোর জন্য ভালো হয় অল্প বয়সী কোনো মেয়ে মানুষের লাশ পেলে। তোর প্রেমিকা নিশ্চয়ই কোনো অল্প বয়সী মেয়ে ছিল, এই জন্যই তোকে অল্প বয়সী একটা মেয়ে মানুষের লাশ আনতে হবে। আমি সেই লাশের মধ্যে তোর প্রেমিকার আত্মাকে স্থাপন করে দেওয়ার পর তাকে দেখে তোর মনে হবে তোর প্রেমিকাই সশরীরে তোর কাছে এসেছে। তার দেহ যে অন্য কারো মনেই হবে না, কারণ তুই তোর প্রেমিকাকে আগে কোনোদিনও তো সশরীরে দেখিসনি। কিরে, লাশ আনতে পারবি তো? শুভ বিস্ময়ে ফ্যাঁসে গলায় বলল, আপনি যা বললেন সত্যি কি এমনটা করতে পারবেন আপনি? অন্য কোনো মেয়ে মানুষের শরীর হোক গিয়ে, ভেতরের মানুষটা আমার প্রেমিকা তিনা হলেই আমার তাকে ফিরে পাওয়া হবে। আমার ভালোবাসা তো দেহের ভেতরের মানুষটার জন্যই। মানুষের দেহ তো শুধুমাত্র খোলস ছাড়া আর কিছুই নয়। তান্ত্রিক বললেন, আচ্ছা, তাহলে পরশু শেষ রাতে আমার আস্তানায় একটা লাশ নিয়ে আসবি। আমার আস্তানা এখান থেকে জঙ্গলের মধ্যে সোজা 500 গজ ঢুকলেই পাবি। পরশু শেষ রাতে আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ থাকবে। সেই চাঁদে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। গ্রহণের পর চাঁদ থেকে প্রথম যে আলোক রশ্মি বের হবে, সেই আলো লাশের গায়ে ফেলেই লাশের মধ্যে তোর প্রেমিকার আত্মা স্থাপন করব। চন্দ্রগ্রহণ হবে রাত 4:15। রাত 4:15 আগে অবশ্যই তোকে লাশ নিয়ে আমার আস্তানায় পৌঁছাতে হবে, না হলে কিন্তু সম্ভব হবে না। অবশেষে বর্ড থেকে কেয়ারটেকার লাশ নিয়ে এসেছে। লাশটা সাদা কাপড়ে মোড়ানো। লাশটা কেয়ারটেকার আর ড্রাইভার মিলে ভ্যানে তুলছে। তুলতে তুলতে কেয়ারটেকার শুভকে উদ্দেশ্য করে বলল, ভাই, তোমার ভাগ্যটা খুবই ভালো। তুমি একটা অল্প বয়সী মেয়ের লাশ চাইছিলে আর তাই পেয়েছো। আজ রাত 10টার দিকে এই লাশটা মর্গে আসে। কারা যেন রেপ করে মেয়েটাকে মেরে হাই রোডের পাশে ফেলে গেছে। মেয়েটার খোঁজ করতে এখনো কেউ আসেনি। মেয়েটার কোনো পরিচয়ও পাওয়া যায়নি। তবে চেহারা আর দেখতে খুব সুন্দর। যারা একে রেপ করেছে ভাই, বহুত মজা পেয়েছে। কথাটা বলে কেয়ারটেকার খিক খিক করে কুৎসিত ভঙ্গিতে হেসে উঠল। ভ্যানে লাশ ওঠানো শেষে কেয়ারটেকার শুভর সামনে এসে হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, ভাই, আরও কিছু টাকা বকশিস দেন। মর্গ থেকে চুরি করে লাশ বেচা বহুত ঝামেলা। মর্গের রেজিস্ট্রারকেও তো টাকা খাওয়াতে হয়েছে, যাতে রেজিস্ট্রি খাতায় কোনো ডকুমেন্ট না থাকে। শুভ বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে কেয়ারটেকারের হাতে ধরিয়ে দিয়ে পিকআপ ভ্যানের ড্রাইভারকে স্টার্ট দেওয়ার নির্দেশ দেয়। যত দ্রুত সম্ভব এখন ধূপপুর জঙ্গলে সেই তান্ত্রিকের আস্তানায় পৌঁছতে হবে।
বেশ কিছুক্ষণ পর শুভ লাশ নিয়ে ধূপপুর জঙ্গলে পৌঁছে গেছে। খুব সহজেই তান্ত্রিকের আস্তানাও খুঁজে পেয়েছে। তান্ত্রিকের আস্তানা বলতে জীর্ণ একটা কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের সামনে উঠোনের মতো এক চিলতে খোলা জায়গা। আকাশে কৃষ্ণপক্ষের মায়াবী চাঁদ। চাঁদের আলোতে সবকিছু কেমন অপার্থিব লাগছে। তান্ত্রিক কুঁড়ে ঘরের সামনের খোলা জায়গায় পদ্মাসন ভঙ্গিতে বসা, আর তার সামনে পাটির উপর রাখা হয়েছে লাশটাকে। লাশের মাথা আর পায়ের দিকে সুগন্ধি আগরবাতি জ্বলছে। সামনে আরও একটা ঘটের ভিতর থেকে বের হচ্ছে ধূপধুনা আর লোবানের তীব্র গন্ধযুক্ত ধোঁয়া। লাশটা আগের মতোই সাদা কাপড়ে মোড়ানো। লাশের মুখ দেখেনি এখনো পর্যন্ত শুভ। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়ে যাচ্ছেন। তার চোখ বন্ধ। সামনে দুটো মাটির পাত্র। একটি পাত্রে ধুলোর মতো কি যেন, অন্যটিতে গোলাপ জল জাতীয় সুগন্ধি তরল। মন্ত্র পড়তে পড়তে একটু পর পর সেই মাটির পাত্র দুটি থেকে যথাক্রমে ধুলো আর সুগন্ধি লাশটার গায়ে ছিটিয়ে দিচ্ছেন। এইভাবে বেশ খানিকটা সময় পার হবার পর এক সময় চাঁদ পুরোপুরি গ্রাস হয়ে গেল। নেমে এলো অন্ধকার। তান্ত্রিক বিড়বিড় করে অনুচ্চ স্বরে মন্ত্র পড়েই যাচ্ছেন। কিছুক্ষণ পর চাঁদটা ধীরে ধীরে আবার আড়াল থেকে বের হতে লাগলো। চারিদিক আবার আলোকিত হয়ে উঠছে। এবার চাঁদের আলো এসে পড়ল লাশটার গায়ে। সঙ্গে সঙ্গে একটা হিমশীতল দমকা হাওয়ার ঘূর্ণি বয়ে গেল সমস্ত জঙ্গলে। দমকা হাওয়ার তোড়ে লাশের মুখের উপর থেকে সাদা কাপড় সরে গেল। অপরূপ রূপবতী এক মেয়ের মুখ। পরক্ষণেই লাশটা সমস্ত শরীর ঝাঁকিয়ে কেঁপে উঠল। গলা দিয়ে বেরোতে লাগলো গোঙানির শব্দ, যেন প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। তান্ত্রিক চোখ খুললেন। খুশিতে শুভর চোখ মুখ জলজল করে উঠল। আনন্দে অভিভূত হয়ে এসে তান্ত্রিকের সামনে মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করে বলল, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। বলুন, আপনাকে কি দিয়ে খুশি করব? তান্ত্রিক হাত উঁচিয়ে শুভকে থামতে ইশারা করলেন। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই লাশের মাথায় হাত ঠেকিয়ে কি সব বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর তান্ত্রিক চোখ খুললেন। বললেন, শোন, এই লাশের মধ্যে যে আত্মা এসেছে তা তোর প্রেমিকার আত্মা নয়। যার লাশ তার আত্মায় আবার স্থাপন হয়েছে। বাতাস বের হয়ে যাওয়া বেলুনের মতো মুহূর্তে শুভর আনন্দোজ্জ্বল মুখটা চুপসে গেল। সে হাহাকার করে উঠল। কি বলছেন? এত ঝামেলা করে অল্প বয়সী মেয়ে মানুষের লাশ আনলাম, এখন এসব কি বলছেন? যার লাশ তারই আত্মা স্থাপন করার তো কোনো কথা ছিল না। তোর প্রেমিকা তোকে ঠকিয়েছে, তোকে মিথ্যে কথা জানিয়েছে। সে মারা যায়নি, সে জীবিতই আছে। যে মারা যায়নি তার আত্মা কিভাবে অন্য একটা শরীরে স্থাপন করব? তার ভালো ঘরে বিয়ে হয়ে গেছে, তাই তোকে মিথ্যে মৃত্যুর খবর জানিয়ে পথের কাঁটা সরিয়েছে। তোকে সে কোনোদিনও ভালোবাসেনি, শুধুমাত্র প্রেমের অভিনয় করেছে মাত্র। তুই সহজ সরল মানুষ বলে কিছুই বুঝতে পারিসনি। শুভ ভেঙে পড়া গলায় প্রশ্ন করল, আপনি তো দিনার আত্মাকে ডেকেছিলেন, তাই না? সে যেহেতু মরেনি, তাই তার আত্মা আসেনি। কিন্তু যার লাশ তার আত্মা কেন এসেছে? তাকে তো ডাকা হয়নি। তান্ত্রিক বললেন, যাকে ডেকেছি সে আসেনি বলে যার লাশ তার আত্মা এমনিতেই এসে পড়েছে। শুভ ইতস্তত গলায় বলল, এখন এখন একে আমরা কি করব? তান্ত্রিক হুঙ্কার দিয়ে উঠলেন, কি করব মানে? এখন তো সে আর লাশ নয়, জলজান্ত একটা মানুষ, আহত অসহায় একটা মেয়ে মানুষ। দেখছিস না যন্ত্রণায় কেমন কাতরাচ্ছে? তোকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে। যা যা, এখনই কোনো হাসপাতালে নিয়ে যা। চিকিৎসা করিয়ে সুস্থ করে তোল, অনেক পুণ্য হবে তো।
সেই পুণ্যের জোরেই হয়তো জীবনে একদিন ভালো কিছু পাবি। এরপর শুভ তান্ত্রিকের নির্দেশ মতো মেয়েটাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয় এবং মেয়েটার যাবতীয় চিকিৎসার ব্যয় সে বহন করে। মাসখানেক পর, প্রায় মাসখানেক কেটে গেছে, মেয়েটা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। মেয়েটার কাছ থেকে শুভ তার নাম, ধাম, পরিচয়, কিভাবে ধর্ষণের শিকার হয়েছে সব জেনেছে। মেয়েটার নাম মিনা, গ্রামের মেয়ে, বাবা স্কুল মাস্টার, মা নেই, ঘরের সৎ মা। তাদের গ্রামের পাশ দিয়ে বর্ধমান দুর্গাপুর হাইওয়ে চলে গেছে। সেদিন সন্ধ্যার সময় সে তার বান্ধবীর বাড়ি থেকে একা হাইওয়ে ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ পথে মাইক্রোবাসে করে যাওয়া একদল উশৃঙ্খল তরুণ তাকে টেনে হিঁচড়ে মাইক্রোতে উঠিয়ে তাকে একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতভর তাকে ধর্ষণ করে। একটা সময় সেই পৈশাচিক নির্যাতন আর সহ্য করতে না পেরে এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তার আর কিছুই মনে নেই। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর মিনা এখন পুরোপুরি সুস্থ। শুভ মিনাকে তার গ্রামে পৌঁছে দিতে চেয়েছে, কিন্তু মিনা কিছুতেই তার বাড়ি ফিরে যেতে চাইছে না। সে কেঁদে কেটে অস্থির হয়ে বলে, আপনি কেন বাঁচালেন আমাকে? একটা ধর্ষিতা মেয়েকে তার গ্রামের মানুষ বা তার বাড়ির লোকেরা কিছুতেই আর গ্রহণ করবে না। কলঙ্কিনী বলে দূর দূর করে তাড়িয়ে দেবে, আর কেউ আমাকে ঠাঁই দেবে না। আর কোথাও যাওয়ার জায়গা নেই আমাকে। কেন বাঁচিয়ে তুললেন আপনি আমাকে? আমার তো মরে যাওয়াই ভালো ছিল। কিন্তু শুভ কিভাবে মিনাকে বাঁচিয়ে তুলেছে সেই সত্যটা মিনা জানে না। মিনা জানে শুভ তাকে রাস্তার পাশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। তান্ত্রিকের মাধ্যমে সে যে পুনর্জীবন লাভ করেছে এর কিছুই জানায়নি শুভ। মিনার অসহায় মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত শুভ মিনাকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছে। মিনা মেয়েটা খুব ভালো, ঘরের কাজে অত্যন্ত পটু। শুভর ঘরের সমস্ত সাংসারিক কাজকর্ম সে করে দেয়। রান্নাবান্না থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, তরকারি কোটা, বিছানা আলনা গুছিয়ে পরিপাটি করে রাখা সব করে। ঘরের কোনো কাজে এখন আর শুভকে হাত দিতে হয় না। মেয়েটার রান্নার হাতও চমৎকার, যা রান্না করে অত্যন্ত সুস্বাদু হয়। শুভকে এখন আর সস্তা হোটেলের অতিরিক্ত তেল ঝালের বিস্বাদ খাবার খেয়ে পেটের সমস্যায় ভুগতে হয় না। শুভর খাওয়ার সময় সে পাশে বসে খুব যত্ন সহকারে শুভর পাতে খাবার তুলে দেয়। ইলেকট্রিসিটি না থাকলে হাত পাকা নেড়ে নেড়ে বাতাস করতে থাকে। শুভর অনেক যত্ন নেয়। শুভর যখন যা প্রয়োজন পড়ে হাতের কাছে এনে দেয়। এর মধ্যেই হঠাৎ শুভ একদিন সাংঘাতিক জ্বরে পড়ে। দিন রাত শুভর সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে মিনা। মিনার ব্যবহারে শুভর তার মায়ের কথা খুব মনে পড়ে। মায়ের মৃত্যুর পর সে আবার এতটা আদর যত্ন পাচ্ছে। মিনা শুভর বাড়িতে প্রায় 3 মাস ধরে আছে। মিনাকে আজকাল ঘরের মানুষ বলেই মনে হয় শুভর। মিনাকে পেয়ে যেন তার নিঃসঙ্গ নিরানন্দ জীবনে অনেকটাই ছন্দ ফিরে এসেছে। আজকাল তার বুকের মাঝে মিনার জন্য এক ধরনের গভীর মায়া অনুভব করে। প্রায় মনে হয় মিনাকে বিয়ে করে চিরদিনের জন্য তার কাছে রেখে দিলে কেমন হয়। পরক্ষণে এটা ভেবে নিজেকে গুটিয়ে নেয় একটা ধর্ষিতা মেয়েকে সে বিয়ে করবে। আবার এটাও ভাবে মিনা ধর্ষিতা তাতে কি? তার প্রেমিকা দিনা যদি সত্যি মারা যেত আর দিনার আত্মা যদি মিনার এই দেহে স্থাপন হতো, তাহলে কি সে সেই ধর্ষিতা শরীরের দিনাকে গ্রহণ করত না? সে ভালোবেসেছিল দিনাকে, দিনা শরীরকে নয়। তেমনি শরীর ধর্ষিত হয়, কলঙ্কিত হয়, কিন্তু আত্মা পবিত্রই থেকে যায়। মিনার আত্মা পবিত্র, নিষ্পাপ। মিনার মতো ভালো মনের মেয়ে হয় না।
এসব ভাবতে ভাবতেই শুভ শোয়া অবস্থা থেকে উঠে বসল। বেডসাইড টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট হাতে নিল, একটা সিগারেট ধরালো। আলো জ্বালেনি বলে ঘর অন্ধকার। বাইরে পশ্চিমের আকাশে হেলে পড়া শেষ রাতের কৃষ্ণপক্ষের চাঁদ। চাঁদের আলো এসে পড়েছে তার বিছানায়। এই আলোতে তার মিনার সুন্দর মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। এমন কৃষ্ণপক্ষের চাঁদের আলোতেই মিনাকে সে প্রথম দেখেছিল। সেই যে তান্ত্রিকের সামনে চন্দ্রগ্রহণের পর প্রথম চাঁদের আলোয় মিনার লাশের মুখের উপর থেকে দমকা হাওয়ায় সাদা কাপড় সরে গিয়েছিল। মিনা এখন তার পাশের ঘরে ঘুমোচ্ছে। এতটা কাছে থাকা সত্ত্বেও মিনাকে সে তার কাছে ডাকতে পারছে না। অদৃশ্য সীমানা তাদের দুজনের মাঝে। অবশ্যই কাল সে সেই সীমানা ভেঙে ফেলবে, বিয়ে করে মিনাকে তার এই শোবার ঘরে নিয়ে আসবে। কাল থেকে মিনা আর অন্য ঘরে থাকবে না, তার পাশে একই বিছানায় থাকবে। কৃষ্ণপক্ষের চাঁদের আলোতে মিনার সুন্দর মুখটা মন ভরে দেখবে, সারা জীবন ধরে দেখবে। শেষ হলো আমাদের আজকের গল্প কামক রাতের লাশ। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আবার ফিরে আসবো আমরা নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন 38A বিচউড স্টেট।